আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আমি মোহাম্মদ রোহান সাহেব বর্তমানে অধ্যয়নরত রয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে। এবং আজকের ভিডিওতে তোমরা যারা ফার্স্ট টাইমার রয়েছো অথবা সেকেন্ড টাইমার রয়েছো, তোমাদের অ্যাডমিশন জার্নি শুরুর পূর্বে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে অ্যাডমিশন জার্নিটা শুরু করা উচিত সেই বিষয়ে আজকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেবো। এটা নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া একটা ঘটনা, তোমার সাথে আশা করি তোমাদের ভালো লাগবে জিনিসটা। প্রথমে টপিকের ব্যাপারে যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাদের ক্লিয়ার করি যে আসলে অ্যাডমিশন জার্নিটা স্টুডেন্টরা শুরু করে থাকে কীভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে। মূলত তাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে অধিকাংশই জানে না যে অ্যাডমিশন জার্নিটা আসলে হয় কি, এবং তারা অন্যান্যদের দেখা দেখি এই যে ইউসিসি বলো, ফোকাস বলো, অন্যান্য কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায়, তাই না? তাদের ভিতর থেকে কিন্তু স্পৃহাটা থাকে না যে আমি অ্যাডমিশন দেবো, আমি একটা ভার্সিটির চান্স পাবো। ভার্সিটি কি এই বিষয়ে অধিকাংশ জানে না, দেখে কি তাদের ফ্রেন্ডরা যাচ্ছে আমিও চলে যাই, অথবা তাদের একটা মানে ফ্যামিলির উপর একটা প্রেশার থাকে যে না সবাই দিতেছে তুমিও দিয়ে দাও, সমস্যা নেই, পাইলি পাইলে না পাইলি নাই। ওদের মূল টার্গেট থাকে সেই স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সার হবে, সে না হলে বিদেশ চলে যাবে, না হলে গেমিং ইউটিউবার হবে, সে নানা তাদের স্বপ্ন থাকে, তাই না? তো দেখা যায় কি এইগুলোর মাঝে যে পারিবারিক চাপ এবং সোসাইটির যে চাপটা থাকে ওইটা দেখা দেখি তারা অ্যাডমিশন জার্নির ভিতর ইন্টার করে ফেলে। ঠিক আছে, তাই এর মানে অধিকাংশের ইচ্ছা থাকে না অ্যাডমিশন জার্নিটাতে জয়েন দেয়, কিন্তু পারিপার্শ্বিক চাপের কারণে তারা জয়েন দিয়ে ফেলে। তো এই ছিল মূলত মুদ্রা কথা যে অ্যাডমিশন জার্নিটা আসলে তারা শুরু কীভাবে করে। এখন দেখো তুমি শুরু করে ফেলছো, ঠিক আছে, শুরু করে ফেলছো। এখন আসল কথা একটা জিনিস শুরু যেহেতু করে ফেলে টাকা ইনভেস্ট হয়ে গেছে, এখন ওইখান থেকে তো একটা 100% আউটপুটটা আমার জেনারেট করতে হবে, তাই না? অ্যাটলিস্ট কিছু শিখে তো বাইরে হতে হবে। তাহলে ওই জিনিসটা একটু মাথায় রেখে যদি ভিডিওটা দেখো, এটাও তোমার অনেক উপকারী লাগবে। একটা জিনিস খেয়াল করো, প্রথম যে জিনিসটা মাথায় রাখবে অ্যাডমিশন জার্নি শুরুর ক্ষেত্রে, সেটা হলো আইডেন্টিফাই ইউর উইক পয়েন্টস। ঠিক আছে, তোমার উইক পয়েন্টগুলো কোনগুলো আছে এগুলো তুমি আগে আইডেন্টিফাই করতে হবে। এখন ভাই উইক পয়েন্ট বলতে কি বুঝাইতে চাচ্ছেন? আমি তো এত ভালো স্টুডেন্ট না, এটাই তো সবচেয়ে বড় আমার উইক পয়েন্ট। আসলে বিষয়টা এইটুকু না, আরও যে বিষয়টা ব্রড, কিন্তু এই টপিকটা কিন্তু একটা ব্রড টপিক। কীভাবে দেখো উইক পয়েন্টস বলতে তুমি আসলে বোঝো কীভাবে, সামনে কেমন এনভায়রনমেন্টে বোঝো, এই সকল জিনিস। যদি আমার জিনিসটা বোঝানো যায় যে আমার উইকনেস ছিল বাংলা ইংলিশের ভিতরে, আর জিকে জীবন আমি চোখেও দেখি নাই, বুঝছো? জিকে জিনিসটাকে আমি বুঝতে পারি না অ্যাডমিশন জানি শুরুর পূর্বে। তো বাংলার ভিতর ব্যাকরণ পারতাম না ভালো মতো, ইংলিশের ভিতর গ্রামার জিনিসটা খুবই বাজে ছিল, ভোকাবুলারির অবস্থা তো আরও খারাপ, স্পেলিং বারবার আমার মিস্টেক হতো। তো এই ছিল আমার উইক পয়েন্ট। তো এখন আমি ভাবলাম এগুলো কীভাবে মিটিগেট করা যেতে পারে, কীভাবে সংশোধন করা যেতে পারে। সেটা হলে আমি দেখতাম যে আমি অনেকের মাঝে বুঝতাম না পড়া ঠিক মতো, ঠিক আছে? পড়ালেখা অনেক মানে 100 150 বা 50 60 জন যে কদিন থাকুক আমি মানে ক্লাসরুমের ভিতরে পড়া বুঝতাম না, কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি কেউ আমাকে আসে পড়ায় সিঙ্গুলারভাবে যদি কেউ আমাকে পড়ে তাহলে আমি বুঝি আবার ভালো। তো এর জন্য ভাবলাম যেহেতু অ্যাডমিশন অনেক বড় একটা জার্নি এবং অনেক মানুষ অনেককে বিট করে এটা পার হতে হয়, তাহলে এই জায়গাটা আর কিপটামি করা যাবে না। ইউসিসিতে চলে গেলাম, 10,000 টাকা নিল আমার, ওইখানটায় 100 জনের মাঝে বসে ক্লাস করতেছি, 50 জনের মাঝে মাঝে ক্লাস করতেছি, কিন্তু সমস্যা কি ওর ভিতরে তো আমি বুঝবো না। দ্বিতীয়ত আমি প্রশ্ন অনেক করি, যেহেতু আমার এই যে পিছনের জিনিসগুলো আমি বুঝি না ঠিক মতো, আমার ব্যাকরণের সমস্যা, আমার ইংলিশ গ্রামারের সমস্যা, ভোকাবুলারিতে সমস্যা, এর মানে আমি বুঝবো না ঠিক মতো, আমার প্রশ্ন বেশি বেশি করতে হবে। আর 100 জনের মাঝে আমি কি প্রশ্ন করবো ভাই? ওরা কয়জনের বা প্রশ্ন নেবে? আর বেশিরভাগ ক্ষেত্রে গ্যাদারিং করা হয়, মজা করা হয়, বুঝছো? তো ওইটা আলাদা হিসাবে গেলাম। তো দেখা যাচ্ছে যে আমার উইক পয়েন্ট এগুলোতে আছে আর আমি বুঝিও না ঠিক মতো। তাহলে কি করলাম, এই জিনিসগুলো মিটিগেট করার জন্য আমি জাহাঙ্গীরনগর আইবি এর একটা ভাই ছিল, তো উনি বলতেছিল যে আমরা দুইজন মিলে একটা ব্যাচে, আমার এক ফ্রেন্ড ছিল, ওর সাথে আলাদা একটা ঘটনা আছে, ওটা একটা আলাদা একটা টপিক, ব্রড টপিক, ওটার উপর ভিডিও বানানো যাবে, মজার একটা। যাই হোক, আমি আর ওর সিদ্ধান্ত নিলাম ভাইকে হায়ার করে আমরা আমাদের যে সমস্যাগুলো আছে ওইগুলো ওনার মাধ্যমে সমাধান করতাম। ওই ছেলেটা আরও নানা জায়গায় পড়তো, আমি শুধু ভাইকে হায়ার করছিলাম, ঠিক আছে? তো আমি বুঝতে পারতাম আমার জন্য একটা গোল্ড মাইন্ড ছাড়া কিছু নয় ভাই, কারণ আমাকে ধরে ধরে সব কিছু বুঝাইতে হবে, আমি বুঝি কম, আমি প্রশ্ন করি বেশি। তো ভাইকে আমি যেহেতু উনি আমাকে ইন্ডিভিজুয়াল পড়াইতেছেন, তাই না? তো আমি একসাথে 10-12টা প্রশ্ন করে দিতে পারি। 2 ঘন্টা পড়া হতেন আমাদের, 2 ঘন্টার ভিতরে দেখা যেত আমি আধা ঘন্টা প্রশ্নই করতাম ওনারে, এরকম একটা অবস্থা ছিল। ভাই এটা কেন হলো, ওটা কেন হলো না, ভাই গ্রামারের এটার কি রুল আছে, আমরা এই বইয়ে এই জিনিসটা দেখছি, ভাই ব্যাকরণের দিক দিয়ে আপনি এভাবে পড়াইছেন কিন্তু ওই বইটা আবার এইভাবে লেখা আছে, কেন এটা হলো, ভাই এটার অর্থ কি বাইরে হতে পারে, আরও এতগুলো অর্থ দেখতেছে, একটা শব্দার্থের এতগুলো, পারিভাষিকের এতগুলো অর্থ কেন। তো এইভাবে ভাইকে অনেক প্রশ্ন করতাম, ভাই বিরক্ত হতো কিন্তু প্রশ্নের উত্তর দিত। আরেকটা সুবিধা কি, যে তুমি যদি 100 জনের মাঝে পরীক্ষা দাও তোমার অ্যাকাউন্টেবিলিটি জিনিসটা থাকে না, ঠিক আছে? তো যখন তুমি একটা ইন্ডিভিজুয়াল ভাই হায়ার করবা, তুমি পরীক্ষা দিতেছো প্রতিদিন, তো প্রতি টপিকের উপর একটা পরীক্ষা হবে তোমার, হ্যাঁ? তারপর আজকে ভার্ব পড়লা, ভার্বের উপর পরীক্ষা হবে, তো 20 মার্কের। নাউন পড়লা, নাউনের উপর পরীক্ষা হবে। ব্যাকরণিক ধ্বনি পরিবর্তন পড়লে 20 মার্কের উপর একটা পরীক্ষা হবে। তো 100 জনের মাঝে তুমি যদি পরীক্ষা দাও তখন তোমার ওই অ্যাকাউন্টেবিলিটি জিনিসটা থাকে না। তুমি পাইলা না পাইলা কারোর কোনো আসে যায় না, তারা তাদের মধ্যে এসে পড়ায় দেবো, তুমি পড়লে পড়ো, না দিলে ভাগো। কিন্তু আমাদের বাঙালিদের একটা স্বভাব কি, যদি মাথার উপর একটা অ্যাকাউন্টেবিলিটি একটা হাত থাকে না, তাহলে আমরা ভয়ে হলেও পড়ি যে না তাকে জবাব দিতে করা লাগবে। তখন যখন তুমি একটা ইন্ডিভিজুয়াল ভাইয়ের কাছে পড়বা, তখন তোমার এই জিনিসটা একটু ভয়টা ভিতরে কাজ করবে, না ভাই তো আমার একা পড়াইতেছে, এত কষ্ট করে পড়াইতেছে, পরের দিন আমার পরীক্ষা নেবে, যদি আমি ভালো মতো না পারি কান ধরে দাঁড় করাবো, নাহলে আমি ঝাড়ি দিব যে তুমি এত প্রশ্ন করে পারলা না কি লেগে, পড়ো না ঠিক মতো কিসের জন্য, ফাঁকি দিতেছো। তো
অ্যাকাউন্টেবিলিটিটা অনেক মেটার করে এরকম ক্ষেত্রে। হ্যাঁ, একটু টাকা পয়সা একটু বেশি দিতে পারে, কিন্তু এখন অ্যাডমিশনের সময় যদি আছে কিপটামি করো না, ভবিষ্যতে দেখবে কি প্রাইভেট ইউনিভার্সিটিতে যখন ভর্তি হবে না, তখন দেখো কিপটামি কারে বলে। প্রতি সেমিস্টারে 60 থেকে 80,000 করে গুণা লাগবে তোমার টাকা, তখন বুঝেছে। আর প্রতি সেমিস্টার মানে 6 মাস পর পর এরকম করে 80 থেকে 1 লাখ করে গুণা লাগে, যারা ব্র্যাকে পড়ে, এনএসইউতে পড়ে। দেখো তো তাদের সাথে কথা বলে, এই ছিল একটা কথা। তোমার এখন বুঝতে হবে তোমার উইক পয়েন্টগুলো কোনগুলো এবং কিভাবে তুমি ওগুলো মিটিগেট করতে পারো। তো এই ছিল একটা বিষয়। হ্যাঁ, তারপর একটা জিনিস, তোমার কেন এই অ্যাডমিশন জার্নিটা তোমার কেন ক্র্যাক করতে হবে এটা আগে শিওর করতে হবে। ক্ল্যারিফাই ইউর ওয়াই, ঠিক আছে? তোমার কেন এই অ্যাডমিশনে টিকতে হবে, তোমার কেন এত 1 লক্ষ মানুষের ভিতর থেকে টপ 1500 টপ 1000-এর ভিতরে আসতে হবে, টপ একটা ভার্সিটির টপ একটা সাবজেক্ট নিয়ে পড়তে হবে। তো এই ওয়াইটা আগে ক্লিয়ার করতে হবে ভাই। ওয়াই ক্লিয়ার করার আগে মানে তোমার কেন জিনিসটা রিজনটা ক্লিয়ার করার আগে তোমাকে বুঝতে হবে তোমার ব্যাকগ্রাউন্ডগুলো কী কী। যদি আমার কথা বলি, আমার ক্ষেত্রে 17টা রিজন ছিল, ঠিক আছে, অ্যাডমিশন জার্নি ক্র্যাক করার ক্ষেত্রে। সেই ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আমার হায়ার স্টাডি করার ইচ্ছা আছে, আমি এত পরিশ্রম করতেছি। প্রথমত আরও সবচেয়ে বেশি একটা সমস্যা কি, যে আমরা 12 বছর ধরে যারা পড়ালেখা করে আসতেছি, তাই না, তার একাডেমিক রেজাল্ট অত বেশি ভালো না। এই সায়েন্সে ছিলাম, সায়েন্স থেকে A- পাই, আবার আর্টসে ড্রপ করলাম, তখন তো এক গাদা মানুষের কথা শুনে আর্টসেও A+ পাইলাম না। তো 12 বছরের একটা দাগ মুছার একটাই সুযোগ থাকে, সেটা হলে অ্যাডমিশন একটা ভালো ভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়ালেখার মাধ্যমে। তো এইটা একটা মাধ্যম ছিল আমার কাছে, যে আমি যে এই যে এত দাগ ফেলায় আসতেছি, তাই না, 12টা বছর ধরে, এটা কাটানোর একটা মাত্র ওয়ে হলো যদি আমি অ্যাডমিশনে একটা ভালো সিট নিতে পারি। তো এদিকে তারপরে হয়তো তোমার কোনো লাভেবল পার্সন তোমার খেয়া চলে যেতে পারে, তাদের প্রুফ করার জন্য হতে পারে ফ্যামিলি ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ, তাদের মানে সামর্থ্য নেই যে তারা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার পড়াবে। আর যদি তুমি এমনিতে ন্যাশনালে পড়তে চাও, তাহলে দেখা যায় কি তোমার সব পড়া বাংলাতে থাকে। তো তুমি রাত জাগে যে 16 ঘন্টা 14 ঘন্টা পড়ালেখা করলে সব পরিশ্রম বৃথা হয়ে যায় এক হিসেবে, ঠিক আছে? তুমি ওদের মাঝে মেন্টালিটি তুমি কুলাই দিতে পারবে না, এরকম একটা অবস্থা। তো আমি এই পরিবেশে তো পড়তে চাই না। আরও অনেক 17টা এরকম কাহিনী আসছিল যেগুলো আমি লিখে লিখে রাখতাম, ঠিক আছে, যে না ভাই কষ্ট হইতেছে, 16 ঘন্টা 14 ঘন্টা পড়তে ব্যাপক কষ্ট হইতেছে, কিন্তু কিছু করার নেই, আমাকে এগুলো পাইতে হবে, আমাকে তাকে প্রুফ করতে হবে আমার বাবা মার তো ক্যাপাবিলিটি নাই। আর তাদের টাকাও অজস্র চলে যাইতেছে, ঠিক আছে? অ্যাডমিশনের জার্নি যখন শুরু হয় না, তখন দেখা দেখি তোমরা শুরু ঠিক করো, এই 1 লাখ 1.5 লাখ টাকা এরকম কোন দিক দিয়ে চলে যায় কেউ টেরও পায় না। র মেটেরিয়ালস, প্রাইভেট, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে অনেক টাকা খরচ হয়ে যায়। এই গেল একটা বিষয়, হ্যাঁ, যে আগে ক্লিয়ার করো। এখন হলো টু গিভ 100% টু ইউর ওয়ার্ক মেন্টালিটি। এখন তোমার 100% ওয়ার্ক মেন্টালিটিটা গ্রো করতে হবে। একটা জিনিস তুমি খেয়াল করো, তুমি এখানে আসো অন্যের দেখা দিই, তাই না? কিন্তু তোমার ইচ্ছা কি ছিল, তুমি হয়তো একটা ইউটিউবার হবা বা একজন ফ্রিল্যান্সার স্কিল ডেভেলপ করে বা একজন বিজনেসম্যান হবা, এরকম তোমার একটা মেন্টালিটি ছিল। তুমি এরকম শুই না আসতেছো যে পড়ালেখা করে কি হয়, দিন শেষে 30,000 টাকা জবই করা লাগে এত করার পরে। তো তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যেই স্কিলেই জানো না, তোমার কিন্তু 100% দেওয়ার পরে তুমি ওখান থেকে আউটপুট জেনারেট করতে পারবা। তুমি যে আমতা আমতা করে করতেছো, পড়ালেখা আমতা আমতা করে করছো, আউটপুট কিন্তু রেজাল্ট কিন্তু আমতা আমতা আছে। তো কাজের ক্ষেত্রে বিজনেস যখন করতে যাবা, এই যে আমি ভিডিওটা বানাইতেছি, বা তুমি যখন অন্যান্য যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে গেলে তোমার 100% দিয়ে ওই কাজটা করা লাগে, তাহলে একটা 100% একটা ভালো একটা আউটকাম তুমি জেনারেট করতে পারো। তো তুমি 100% দিয়ে শিখবা কোথা থেকে ভাই? হ্যাঁ, আমি 100% দিয়ে তুমি শিখতে পারবো তোমার 12 বছরের যে অভিজ্ঞতা আছে, তোমার 12 বছর 13 বছরের অভিজ্ঞতা কি পড়ালেখা, এর বাইরে কোনো অভিজ্ঞতা আছে, এর বাইরে কোনো টাকা পয়সা ইনকাম করছো, তাহলে পড়ায় যদি তুমি টাকা পয়সা ইনকাম করেও থাকো, তবে পড়ালেখার মাধ্যমে, টিউশন করানোর মাধ্যমে, আলাদাভাবে কিন্তু তুমি ইনকাম করো না, তাই না? তো তোমার এই 12 বছরের অভিজ্ঞতা একটাই জড়িয়া, সেটা হলো তোমার পড়ালেখা। তো তুমি ওইখান থেকে তোমার শিখতে হবে যে কিভাবে 100% মানে কোনো কাজের ভিতরে 100% দেওয়া যায়, এই মেন্টালিটিটা পড়ালেখার মাধ্যমে বিল্ড আপ করতে হবে। বুঝতে পারতেছে তোমার? তাই দেখা যাবে তুমি যদি একটা ফিল্ডে যদি তুমি 100% দিতে পারো, তাহলে বাকি ফিল্ডেও তুমি 100% দিতে পারবা। আল্লাহ না করুক তুমি চান্স পাইলা না, হ্যাঁ, কিন্তু তুমি তো শিখে গেছো কিভাবে তোমার অ্যানালাইজ করা লাগে, কিভাবে গোল ক্লিয়ার করা লাগে, কিভাবে তোমার উইক পয়েন্টগুলো বাইর করা লাগে, যেগুলো বিজনেসের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো, একটা রিলেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা। তো তুমি অ্যাটলিস্ট এগুলো তো শিখে গেছো যে কিভাবে এগুলো অ্যাপ্লাই করা লাগে, তাহলে তুমি তখন দেখবা যখন একটা রিলেশনশিপে যাবা, তুমি ওইখানে 100% দিতে পারবা তোমার। বুঝতে পারছি, কারণ তোমার মেন্টালিটি ওইভাবে গ্রো হয়ে গেছে, তুমি হার্ড ওয়ার্কিং মেন্টালিটি তোমার গ্রো হয়ে গেছে। হার্ড ওয়ার্ক এনভায়রনমেন্টের ভিতরে কিভাবে মেন্টালকে পিসফুলি ওয়ার্ক করা লাগে, এই জিনিসটা তুমি গ্রো করে ফেলছো কিভাবে পড়ালেখার মাধ্যমে। তো তোমার 12 বছরের যে স্কিল আছে ওইটাকে কেউ বিট করতে পারবে না, একটা মাথায় রেখো। তো 100% মেন্টালিটিটা গ্রো করতে তোমাকে এটা আরো হেল্প করবে অ্যাডমিশন জার্নিটা। তারপরে দেখো র ম্যাটেরিয়াল নিয়ে বেশি লাফালাফি করবে না। একটা জিনিস খেয়াল করো, তোমার কিন্তু বেসিক খুবই দুর্বল, তাই না? তো বেসিক দুর্বল, আগে বেসিক এরকম দুর্বল বেসিকের ক্ষেত্রে আগে কি করতে হবে, আমার একটা বেসিকটা স্ট্রং করতে হবে না, বাংলা ইংলিশের গ্রামারগুলো ঠিক করতে হবে, তারপর ভোকাবুলারিগুলো ঠিক করতে হবে, তারপরে আমাদের কোশ্চেন সলভে যাইতে হবে। কিন্তু কয়েকটা মাকুন্দা পোলাপান থাকে কি, যে ক্লাসের ভিতরে এরকম করে আসে, দেখবে কঠিন, মানে কঠিন একটা নোট বানায়, ঠিক আছে, লাল নীল সবুজ কালিতে একটা কঠিন নোট বানায় না,
দেখায় যে এই দেখো এটা আমি নোট বানাইছি, তোমরা চাইলে এটা ফটোকপি করতে পারো। পুলা পানের নোট নিয়ে কারাকারি লাগায় দেয়। দিন শেষে যদি ওরে জিজ্ঞাসা করে ভাই তুই এটা কেমনে করলি, ও মানে ফটোকপি বলে মানে মেশিন যেভাবে কথা বলে না ওইভাবে বলে দেবে, কিন্তু তোমরা বুঝাইতে পারবে না ঠিক মতো দেখবা। তো ওই সকল জিনিসটা আমরা টানাটানি খুবই করি, খুব মানে এখন এটা কিনতে হবো, এখন ওই গাইডটা কিনতে হবে, এখন ওই প্রশ্ন ব্যাংকটা কিনতে হবো। আরে ভাই তুই তোর বেসিকটা ক্লিয়ার করাবে। বেসিক ক্লিয়ার করলে কি লাগে? বাংলার ক্ষেত্রে অভিজাতের বইটা লাগে, এটিএমটা লাগে, ইংলিশের ক্ষেত্রে বিচিত্রা অথবা সহজ বইটা লাগে, তাহলে মাস্টার বইটা লাগে। যে কোনো একটা কিনে আগে বেসিকটা স্ট্রং কর, তারপরে তুই এক্সাম দিতে চাও। আমাদের বেসিক স্ট্রং হয় না, আমরা এই মানে আরো 100টা জিনিস নিয়ে দৌড়াদৌড়ি লাগাই, ওইভাবে করতে যাই ওই রকম মানে উইক মেন্টালিটি, উইক ল্যাক অফ ইনফরমেশন নিয়ে আমরা পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পর রেজাল্টটা খারাপ হয়ে যায়, রেজাল্ট খারাপ হওয়ার পরে আমরা দুর্বল মানে হতাশ হয়ে পড়ি যে এত পরিশ্রম করলাম, এত দিকে দৌড়াদৌড়ি করলাম, দিন শেষে রেজাল্ট খারাপ হয়ে গেলো। 20 পরীক্ষা হলো, 20 10ও তুলতে পারলাম না, একটা কথা হলো। কারণ পড়ার প্রতি অনীহা সৃষ্টি হয়। কিন্তু তোমার কেন রেজাল্ট খারাপ হতেছে তুমি এটাই আগে বুঝতে পারো না। তোমার ছোট্ট একটা কারণের জন্য রেজাল্ট খারাপ হচ্ছে, সেটা হলে তুমি বেসিকটা এখন স্ট্রং করতে পারো না। তোমার ভার্বের উপর পরীক্ষা, তুমি ভার্বের উপর মানে ভার্বের টপিকগুলো ঠিক মতো না পড়া, ওই টপিক থেকে কি প্রিভিয়াস এর কি কোশ্চেন আসলে ওগুলো না দেখাই তুমি ভার্ব আমতা আমতা করে পড়ে গেলে, আবার বাংলার দিকে চলে গেলে, আবার জিকের দিকে চলে গেলে, এদিক ওদিক ছুটাছুটি করতে হবে, বইটই নিয়ে তা কারাকারি লাগাইছো, তাই না? যে মনে হয় ছুটে গেল তোমার ট্রেন, এরকম একটা অবস্থা আছে। ফার্স্ট টাইমার যারা আছে বিশেষ করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। তো একটা অনেক সময় পার হওয়ার পরে তারা বুঝতে পারে যে একটা ভুল ট্র্যাকে তারা ছিল, এবং ওই সময় থেকে উঠে আসতে তাদের সময় নষ্ট হলে দেখা যায় কি তারা আরো পিছিয়ে পড়ে যায় অন্যদের থেকে। তো এটা করা যাবে না, বুঝছো? জিনিসপাতি নিয়ে বেশি টানাটানি করা যাবে না। সেটা লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো অ্যানালাইজ অ্যান্ড ট্র্যাক ইউর এভরি মুভমেন্ট। ঠিক আছে, তোমার প্রতিটা মুভমেন্ট হলে অ্যানালাইসিসের ভিতরে রাখতে হবে। কিভাবে? একটা জিনিস খেয়াল করো, তুমি পরীক্ষা দিলা বাংলার ব্যাকরণের উপর একটা টপিকের উপর, সাপোজ ধ্বনি পরিবর্তনের উপর পরীক্ষা দিলা, ইংরেজি নাউনের উপর তুমি পরীক্ষা দিলা, 20-এর ভিতর পাইলা 10, বাংলার ভিতর 20-এর ভিতর তুমি পাইলা 15, এই জিকের ভিতর তুমি 30-এর ভিতর পাইলা, বাংলা ইন্টারন্যাশনাল জিকে তুমি 30-এর ভিতর পাইলা সাপোজ 20, হ্যাঁ এরকম করে পাইলা। তো প্রতিবারই তোমার একটার পর একটা টপিকের উপর তোমার পরীক্ষা হবে। তোমার প্রতিবারই কি নতুন নতুন ম্যাটেরিয়াল তারা তুমি যখন ইসেতে যাবা, যেমন কোচিং সেন্টারে ভর্তি হও বা ভাইয়ের মাধ্যমে ভর্তি হও, তারা টপিক শেষ করবে, একটা মেটেরিয়াল সাজেস্ট করবে, ওই অ্যানালাইজ ভাবে তুমি আগাইলা, ধারাবাহিকভাবে আগাইলা। তাহলে এই যে ধারাবাহিকভাবে আগাইলা, কি পড়তেছো, কতটুকু পড়তেছো, কখন পড়তেছো, ওই টপিকের উপর কতটুকু তুমি পরীক্ষা দিলা, এবং ওই টপিকের উপর তুমি কত রেজাল্ট পাইলে, ওগুলো সব লিখে রাখবা, বুঝছো? এরকম করে টুকে রাখবা যে বাংলায় পাইলাম, বাংলার ভিতরে আমি নট্যবিধান শতবিন্দু পরীক্ষা দিয়েছিলাম, এই পাইলাম 15, ইংলিশের ভিতরে ভার্বের উপর পরীক্ষা দিয়েছিলাম, এই পাইলাম 20, এই পাইলাম আমি জিকে ইন্টারন্যাশনাল জিকে এবং বাংলায় অমুক টপিকের উপর পড়ানো আছে, এই পাইলাম 30। নেক্সটে আরেকদিন আসবে আমার ওই সেম 3টা সাবজেক্টের উপর আবার পরীক্ষা নেওয়া হবে, তখন দেখবো কি সাবজেক্ট সেম টপিক ডিফারেন্ট, তাই না? তারপর আমি এভাবে দেখলাম যে অমুক অমুক পাইলাম। তো এখন আমি বুঝতে পারবো যে আমার কোন সাবজেক্টে আমার দুর্বলতা আছে, কোন সাবজেক্টে আমার স্ট্রেংথ আছে। তো অধিকাংশ স্টুডেন্ট দেখা যায় কি এইভাবে যখন ট্র্যাক করতে থাকবা, দেখবা কি তোমার ইংরেজিতে দুর্বলতার বাইরে আসবে, তোমার হয়তো জিকেতে দুর্বলতা আছে অথবা বাংলা ব্যাকরণে দুর্বলতা আছে। যারা সায়েন্স থেকে আসে তারা এবং ট্র্যাক করতে করতে দেখে তাদের বাংলাতে দুর্বলতা আছে। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা দেখে কি তাদের ইংরেজিতে দুর্বলতা আছে। বিশেষ করে যখন ট্র্যাক করতে থাকবা ভালো মতো, দেখবা কি তোমার স্পেসিফাই করতে পারবা যে কোন সাবজেক্টের কোন টপিকের কোন লেসনে আমার সমস্যা আছে। বুঝতে পারছি? দেখা গেল তোমার ভোকাবুলারি পার্টের ভিতরে তোমার অ্যান্টোনিম সিনোনিম তুমি ভালো মতো বোঝো না, কিন্তু স্পেলিং আমার ভালো করে বোঝো, ইডিয়মস ভালো করে বোঝো, কিন্তু আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো অতটা মনে থাকে না। তো এই জিনিসগুলো তখন তুমি ভালো মতো ট্র্যাক করতে পারবে। আর যত তুমি ট্র্যাক করবে তত তোমার ক্ল্যারিটি বাড়বে, আর যত তোমার ক্ল্যারিটিটা বাড়বে তত তুমি ওই কাজের প্রতি আরো মনোনিবেশ করতে পারবা। ঠিক আছে? তত তোমার কাজটা করতে আরো ভালো লাগবে। যে বলে না যে পোলাপানের যে ভাইয়া আমরা না 14 থেকে 16 ঘন্টা পড়ালেখা করছি, 14 থেকে 16 ঘন্টা কেমনে পড়ে ভাই? এই যে এইভাবে ক্ল্যারিটি আনতে হবে, বুঝছো? একটা কাজের প্রতি মহব্বত কিভাবে আছে, যখন তুমি কাজের প্রতি ক্ল্যারিটিটা পাবা, তুমি রিলেশনশিপে যাও, তাই না? তুমি ক্ল্যারিটি একটা পাও না মাথার ভিতরে আগে যে না আমি তার সাথে থাকবো, এই করবো, এইভাবে আমাদের জার্নিটা যাবে। তো ওইটা অবশ্যই একটা ভিশন থাকে, কিন্তু তাও ভিশনটা খুব ক্লিয়ার থাকে, যেটা আসলে কখনো 99.99% মানুষের পূর্ণ হয় না ওইটা, ওইসব আজাইরা জিনিস ওই সময়। কিন্তু তাও তো তুমি জিনিসটা ক্লিয়ার রাখো, ওইভাবেই তুমি আগাতে থাকো, তাই না? তো পড়ালেখার ক্ষেত্রে যত বেশি টপিক সম্পর্কে তুমি বেশি ক্লিয়ারিটি আনবা, তত দেখবা পড়ার ভিতরে মনোযোগ আইব, ঠিক আছে? এবং পড়তে মজা লাগবে এবং ভালোবাসার পয়দা হবে। এখন এই ছিল 5টা জিনিস, এর বাইরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু একটা জিনিস ভাই তোমার বোঝাই দিই, এটা তোমার অ্যাডমিশনের টাইম, বুঝছো? এই টাইমটা নষ্ট করা যাবে না। তুমি যেমনি বলছো 2টা বছর, তোমার রিসোর্স, তোমার মান সম্মান, তোমার বাবা মার উমিদ বলে যেটা আশা ভরসা, ওগুলো সবকিছু লাগা গেছে, যেমনি আছে চলে আসো। এখন এই যে তোমার 8 মাস বলো বা 6 মাসের যে একটা জার্নি থাকবে তোমার, হ্যাঁ সেকেন্ড টাইম আমাদের জন্য এর একটু বেশি থাকে। তো এই জার্নিটা ভাই একটু ফোকাস দাও, দেখবা এই সময়টা খালি কষ্ট করতে হইব, এই সময়টা তোমার 100% দিয়ে তুমি শিখে দাও। আল্লাহ না করো তুমি যদি চান্স নাও পাই থাকো, তুমি অ্যাটলিস্ট শিখে দেওয়া যে কীভাবে প্রতিটা মানে হার্ড ওয়ার্কিং করার সময়ও প্রতিটা টপিক বাই টপিকের উপর 100% দেওয়া যায়। হার্ড ওয়ার্কিং কীভাবে করতে হয়, আসলে অ্যানালিটিক্যাল হার্ড ওয়ার্কিং, সিস্টেমেটিক্যাল হার্ড ওয়ার্কিং জিনিসটা কী হয়ে থাকে, ব্রেন
স্টর্মিং জিনিসটা কি হয় থাকে, আসলে আমার কোথায় কোথায় দুর্বলতা আছে, কীভাবে দুর্বলতা রেকগনাইজ করা যেতে পারে, এই অ্যাডমিশন জার্নি জিনিসটা খুবই ক্লিয়ারিটি দিয়ে দিবে তোমার, বুঝছো, তোমাকে একটা নতুন মানুষ হিসেবে পয়দা করে দেবে। আশা করি তুমি বুঝতে পারতেছো, তোমার পার্সোনালিটি পুরো চেঞ্জ করে দেবে এই অ্যাডমিশন জার্নিটা। তো যেভাবেই আসে চলে আসো, কিন্তু জার্নিটা স্মুথ করার জন্য এই কিছু টিপস ছিল। আশা করি তোমাদের ভালো লাগছে। সামনে কি এরকম ভিডিও চাও অবশ্যই আমাকে জানাও। দেখা হচ্ছে সামনে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।